ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। মুনতাজির দৃঢ় গলায় একটা ফাইল রিপ্রেজেন্ট করছে। ডিপার্টমেন্টের হেড মুখ টান টান করে তার বক্তব্য শুনছে। এরই মধ্যে মুনতাজিরের ইশারায় নেওয়াজ ল্যাপটপ খুলে একটা ভিডিও ক্লিপ দেখালো, যেখানে দেখা যাচ্ছে কালো কাপড়ে আবৃত একজন অনবরত কুপিয়ে যাচ্ছে দুজন লোককে। চেহারায় তার সম্পূর্ণ আবৃত শুনশান রাস্তায় সিসিটিভির সামনে যেন ইচ্ছাকৃতভাবেই হাজির হয়েছে এই ব্যক্তি। কাজ শেষ হলে ক্যামেরার সামনে এসে রক্তাক্ত হাতটা ডলে দিল। পুরো ক্যামেরা রঞ্জিত হয়ে গেল। ভিডিও শেষ। মুনতাজির বলল, আমরা শিওর এটা কিলার জাত। লোকটা মারাত্মক ধোঁয়াশা সৃষ্টি করেছে। তাকে ধরাটা অনেক মুশকিল। অনেক ঘোল খাওয়াবে এই ব্যক্তি, যেন গেম খেলছে আমাদের সাথে। জিনান এতক্ষণ পর মুখ হলো। সেই দিন দেয়ালে চ্যালেঞ্জিং টাস্ক লেখা ছিল, তখন পাত্তা না দিলেও আমি শিওর এটা ওই মার্ডার হচ্ছেই। সেদিন দেয়ালে চ্যালেঞ্জিং টাস্ক লেখা ছিল, তখন পাত্তা না দিলেও আমি শিওর এটা ওই মার্ডারের ইচ্ছে করেই লিখে গেছে। ও চেয়েছে বিধায় আমরা ওই ঠিকানায় যেয়ে পড়েছি, এটাই বোঝাতে চেয়েছে সে। এখন আমার কাছেও তাই মনে হচ্ছে। এত এত তথ্য জোগাড় করলাম, নিমেষেই সম্পূর্ণ প্ল্যান ফ্লপ হলো। তারপর পরশু নেয়াজ সাবির ডান হাতে গুলি খেলো। হেড মাথা নাড়িয়ে বলল, মারাত্মক দ্রুত কিলার। তবে যাই বলো, 8 তারিখ 2 মিশনটা সফল হয়েছে, তার জন্য প্রাউড অফ ইউ অল। তোমাদের উপর আস্থা আছে। কিলার জাতকে ধরতেও তোমরা সফল হবে, চিন্তা করো না। মনোবল দৃঢ় রাখো। সে গভীর জলের মাছ ধরতে তো একটু মেহনত হবেই। হেডের কথায় তিনজনই মাথা নাড়ল। তারা দৃঢ় প্রতিজ্ঞ এই প্রফেশনে। কোনো অবস্থাতেই মাথা নোয়াবে না তারা। পর্বতের মতো অচল থেকে এই লুকোচুরি খেলা শেষ দেখে ছাড়বে। এতে যত কাঠকর পোহানো লাগে পোহাবে, তবু হাল ছাড়বে না। তাদের তিনজনের চোখে এখন শিকারের ক্ষুধা ঝলঝল করছে। শিকারের নাম কিলার জাত, যেন হাতের কাছে পেলে হিংস্র থাবা বসাবে। প্রকৃতিতে যেমন কখনো দাবদাহ কখনো শীতলতা নামে, ঠিক তেমনই মানব জীবন ও সুখ দুঃখের উত্থান পতন ঘটে। কেউ কখনো চিরসুখী কিংবা চিরদুঃখী হতে পারে না। সুখ কিংবা বিরহ জীবনে একটু হলেও সবার জীবনে হাতছানি দেয়। যে নিজেকে চিরসুখী দাবি করে সে কখনো বলতে পারবে না তাকে দুঃখ কিংবা কষ্ট ছুঁয়ে দেয়নি। আবার যে নিজেকে চিরদুঃখী ভাবে তারও অস্বীকার করবার জো নেই যে একটু হলেও সে সুখ আনন্দ অনুভব করেনি। মোটা কথা, সুখ দুঃখের মিশেল কিংবা উত্থান পতনের নামই জীবন। নিশাত আকাশের দিকে তাকিয়ে এরকম কত শত ভাবনা ভেবে চলেছে। জানলা দিয়ে বাইরে তাকিয়ে পাশে খেলারত ছেলেকে জিজ্ঞেস করলো, নাহওয়ান বাবাকে ছাড়া থাকতে পারবে? নাওহানের মায়ের দিকে তাকিয়ে অবুঝ গলায় বলল, বাবা কোথায় যাবে? নিশাত উদাসীন কণ্ঠে বলল, যাবে অনেক দূর, থাকতে পারবে? নাওহান ঘাড় নাড়িয়ে বলল, ইন্না আমিও যাবো। নিশাত মলিন হেসে থেমে থেমে বলল, মাকে ছাড়া থাকতে পারবে? বাচ্চারা খেলা থামিয়ে বলল, তুমিও বাবার সাথে যাবে? না, আমি একা যাব, তোমাকে তোমার বাবার কাছে রেখে। নাওয়ান খেলা থামিয়ে ছলছল চোখে মায়ের দিকে তাকে ঠোঁট উল্টালো। এখনই কেঁদে দিবে ভাব। নিশাত ছেলের ফুলনো ঠোঁট দেখে কোলে নিয়ে অনেকক্ষণ আদর করে বলল, কোথাও যাবে না, কাঁদবে না? নাওয়ান নিশাতের কথা শুনে গলা জড়িয়ে ধরে মায়ের ঘ্রাণ নিল। রিমোটে ফোন বাজলো। নিশাত রিসিভ করলো। মানহা কল দিয়েছে। কুশলাদি বিনিময় শেষে মানহা উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, ভাবি, উনি নাহওয়ানের সাথে কথা বলার জন্য আমাকে পাগল বানিয়ে ছাড়ছে। ওকে একটু দেবে? লোকটা পাশেই আছে, কথা বলতে চাই বাবুর সাথে। কথাটা শুনে নিশাত একটু খেই হারলো যেন। নাওহান তো কথা শিখিয়ে না দিলে ঠিকমতো কথার জবাব দিতে পারে না। সামনাসামনি যদিও একটু আধটু পারে, ফোনে একেবারেই অপর পাশের কথা আর ক্যাপচার করতে পারে না। ইহাব কথা বললে তো সে এপাশ থেকে শিখিয়েও দিতে পারবে না। নন মারহাম বলে কথা কণ্ঠ শুনে ফেলার চান্স আছে। মানহার হ্যালো হ্যালো আওয়াজে ভাবনার সুতো ছিল। ছেলের দিকে তাকিয়েই বলল, নাহওয়ান ফুপির সাথে কথা বলবে? বাচ্চাটা ঘাড় নাড়িয়ে সায় জানালো। নিশাত ফোনটা ছেলের কানে ধরে বলল, সালাম দাও। নাওয়ান সালাম দিল। আসসালামু আলাইকুম।
ওপাশ থেকে মানহা উত্তর দিয়ে কুশলা দিয়ে জিজ্ঞেস করতেও পারলো না, অমনি ইহাব চিলের মতো ছু মেরে ফোনটা নিয়ে বলল, হে রসগোল্লা, আমাকে ভুলে গেছো? নাওয়ান মাথা চুলকে মায়ের দিকে তাকালো। নিশাত ফোনের আওয়াজ বাড়িয়ে দিয়েছিল। সে ফিসফিস করে ছেলেকে বলল, তোমার ফুপা, বলো ভুলিনি। নাওয়ান মায়ের শিখিয়ে দেওয়া কথা রিপিট করে বলল। ভুলি নাই, তুমি ভুলে গেছো? নাওয়ানের প্রশ্নে ইহাব পাল্টা জবাব দিল। ভুললে কল দিল কে? নাওয়ান ফোন কানে ধরে খেলায় মনোযোগ দিয়েছে। ইহাবের কথা তার কানে ঠোকেনি। ইহাব নাওয়ানের জবাব না পেয়ে বলল, এই গোলুপ্পা, আমার কাছে আসবে? তোমাকে খেলনা, চিপস, চকলেট, জামা কাপড় কিনে দেবো, আসবে? নাওয়ানের এদিকে একদমই মনোযোগ নেই। সে খেলনা নিয়ে ব্যস্ত। নিশাত রান্নাঘরে তরকারি নাড়তে গিয়েছে। ইহাব ওপাশ থেকে হ্যালো হ্যালো করে যাচ্ছে। শেষে বিরক্ত হয়ে বলল, এই সমুদ্রের বেটা, কথা কস না কে? নাওয়ান ওপাশ থেকে ইহাবের চিৎকার শুনে মুখ খুলল। চুমুন্ডি কি? তোর বাপ। বাবা চুমুন্ডি না। ইহাব মজা পেয়ে বলল, চুমুন্ডি? বাহ, ভালো বলেছিস তো। আয় তোরে চুমুদি, চুমুন্দির বেটা। না। না কেন, ভয় পাচ্ছিস? আরে ভয় পাস না বেটা, চুমু খেলে আরো সুন্দর হবি। লাল টকটকে নাদুস নুদুস গাল দুটো একেবারে রক্ত জবার মতো করে দেবো চুমিয়ে। মানহা ইহাবের কথা শুনে চোখ কপালে তুলে ফেলল। তার ভাইস্তাকে কি বলে এই লোক? বাচ্চাটা এমনিতেই চুমু পছন্দ করে না, এখন কেউ চুমু দেবে শুনলে ভয়ে দৌড় দেয়। আর ইনি কি সুন্দর করে বলছে চুমু খেলে নাকি সুন্দর হবে। সে ইহাবকে চোখ দিয়ে ইশারা করছে এসব না বলতে, কিন্তু ইহাব পাত্তা দিলে তো। এদিকে নাওয়ান ইহাবের সম্পূর্ণ কথা বুঝতে না পারলেও যতটুকু মাথায় ঢুকাতে পারলো ততটুকুই বুঝে বলল, চুমা দিলে সুন্দর হবো? অবশ্যই, খালি খেয়েই দেখো। ইস, ইহাব চুমু? গালটা মোবাইলে ধরো রসগোল্লা, আমি এপাশ থেকে আনলিমিটেড চুমু সাপ্লাই করছি। ছেলের কথার মাঝে মারওয়ান ঘরে ঢুকেছে। বাইরে থেকে ঘেমে অস্থির হয়ে এসেছে সে। নাওয়ানকে মেঝেতে বসে মোবাইল হাতে নিয়ে কথা বলতে দেখে এগিয়ে এলো। অপর পাশের জবাব শুনে ও পাশে কে বুঝতে এক মুহূর্ত সময় লাগলো না তার। ছেলের থেকে ঝট করে ফোন কানে নিয়েই বলল, তোকে আমি কাছে চিবিয়ে খাবো ভুইয়ার বাচ্চা। ইহাব ফোনের ওপাশ থেকে মারওয়ানের কণ্ঠ শুনে থতমত খেয়ে গেল। তারপর একটু ধাতস্থ হয়ে বলল। ইহাব সোফায় পায়ের উপর পা তুলে বসে বলল, কেন শালা ব্রো, আমি কি ফলমূল যে কাঁচা চিবিয়ে খাবেন? এতে আমি করলে তোকে ছেড়ে ফেলবো নাটকের নাতি। নাটক করার জায়গা পাস না? আমার ঝকে এসব চুমুটুমু শিখাচ্ছিস কেন? তো তো কি আপনাকে শেখাবো? তাহলে কৃতার্থ করিয়া ফোনটা আপনার কপলে ধরুন, আমি চুম্বাই। ফোনের উপর শব্দ করে চুমু খেল ইহাব। ওপাশ থেকে চুমুর শব্দে মারণ নাক মুখ কুচকে বলল। থু থু থু। মারণের রিয়াকশন দেখে ইহাব ফোনের ওপাশে মুখ লটকে বসে আছে। পাশেই মানা হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়েছে। বড় ভাইয়া আর ইনি একত্র হলেই হয়েছে বিনোদন আর বিনোদন। মানাকে হাসতে দেখে ইহাবের প্রেস্টিজে লাগলো। সে গলা খাকারি দিয়ে বলল, তোর পেটে কৃমি হয়েছে নাকি? লক্ষণ তো ভালো ঠেকছে না। শুনেছি কুকুরের পেটে ভালো জিনিস হজম হয় না। তুই তো আর কুকুর নোস, নিশ্চয়ই কৃমির বাচ্চা হয়েছে, ডাক্তার দেখাস। ইহাবের কথা শুনে মারণ রাগে চেঁচিয়ে বলে উঠল, ক্রিমের বাচ্চা হয়েছে মানে? শালাদের চুমুতে ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, জলদঙ্ক, HIV, ক্যান্সার, মহামারী দূরিকে মর। বলে ফুসফুস করতে করতে ফোনটা কেটে নিল ওপাশ থেকে ইহাব বলতে লাগলো, আরে মরার আগে ইহাব স্পেশাল চুমু তো খেয়ে যা। তোর বাল স্পেশাল চুমুর কুষ্টি কেড়ে ক্যারেক্টারলেস ছাপড়ি। চেঁচিয়ে উঠে মারওয়ান ফোন কেটে দিল। টুট টুট শব্দে ফোন কান থেকে নামিয়ে জোরে হাসতে লাগলো ইহাব। মানহা তার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল। ইহাব মানহাকে এরকম করে তাকাতে দেখে চোখ মেরে বলল, খাবে নাকি ইহাব চুমু? আসো দেই। মানহা রক্তিম গাল নিয়ে দ্রুত পায়ে রুম ছেড়ে বেরিয়ে গেল। ইহাব মানহাকে পালিয়ে যেতে দেখে জোরে বলে উঠছে, পালিয়ে লাভ নেই। তুমি তোমার ভাই আর রসগোল্লা ইহাব স্পেশাল চুমু খাওয়ার জন্য রেডি থেকো। ইহা চিরন্তন সত্য, খেতেই হবে তোমাদের। নিশাত ঘরে ঢুকে মারওয়ানকে ফুসতে দেখে ভ্রু কুঞ্চিত করলো। রান্নাঘর থেকে সবে শুনেছে সে। মানহা জামাইয়ের সাথে লেগেছে আবারও। দুটো একসাথে হলেই হয়েছে, ভূমিকম্প লেগে যায়।
নাওয়ান মাকে দেখে দৌড়ে এলো। বাবাকে চিৎকার করতে দেখে ভয় পেয়েছে বাচ্চাটা। পা জড়িয়ে ধরে বলল, মা ফুপা চুমায়, বাবাকে চুমাইছে। নিশাত কপাল গোটালো। মারওয়ান ছেলের কথা শুনে কেসে উঠছে বলল, হেই, আমাকে জমাইছে মানে? উল্টোপাল্টা কথা বলে সব নাট বল্টু খুলে ফেলবো, পটলের বাচ্চা। বলে আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে গামছা নিয়ে বাথরুমে চলে গেল। নিশাত ছেলের ময়লা গেঞ্জি পাল্টে আইটা পরিয়ে বিছানায় বসিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, ক্ষুধা লেগেছে? নাওয়ান মাথা নাড়িয়ে না জানালো। নিশাত আবারও বলল, এখানে থাকবে নাকি আমার সাথে রান্নাঘরে যাবে? এখানে থাকবো। নিশাত আর কিছু না বলে রান্নাঘরে চলে গেল। খানিকক্ষণ পর মারওয়ান মুখ মুছতে মুছতে বের হলো। গামছা থেকে বিকট গন্ধ বেরোচ্ছে। সে নাক মুখ কুচকে নিশাতকে ডাকলো। নিশাতের সাড়া না পেয়ে গামছা নিয়ে রান্নাঘরে গিয়ে দেখলো নিশাত শাক ধুচ্ছে। মারওয়ানের নাক আবারও কুচকে গেল। আজকেও নিরামিষ রান্না হবে নাকি? গত এক সপ্তাহ টানা নিরামিষ হচ্ছে রান্না, আজকেও নিরামিষ রান্না হলে ঘরেই থাকবে না সে। এসব শাক লতা পাতা আর মুখে রুচে না। হোটেলে গিয়ে এক প্লেট ভাত আর গোস্ত খেয়ে পেট শান্ত করে এর থেকে ঢের ভালো। সে গলা খাকারি দিয়ে বলল, গামছা থেকে বাজে গন্ধ আসছে, দাও না? নিশাত ঘাড় ঘুরিয়ে মারওয়ানের হাতের গামছার দিকে তাকিয়ে বলল, ওটা দিয়ে ফ্লোর মুছি। নাহওয়ান আজকে ফ্লোরে টয়লেট করে দিয়েছিল, ওটা মুছেছি, এখনো ধোয়া হয়নি। বলে আবার সামনে ফিরে কাজ করতে লাগলো। নিশাতের কথা শুনে মারওয়ানের নাড়ি ভুড়ি উল্টে আসতে নিল ওয়াক ওয়াক করতে করতে। নিশাতের কে সরিয়ে বমি করে বেসিন ভাসিয়ে দিল। নিশাত নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। একটু স্থির হয়ে মুখে পানি দিয়ে বলল, মাথা মোটা মহিলা, টেবিলের উপর এটা সাজিয়ে রেখেছিলে কেন? গামছা নিয়ে যখন ঢুকি তখনও তো কিছু বলনি, নাকি ইচ্ছে করে এসব করেছ? নিশাত গম্ভীর মুখে বলল, আপনার কাজ হয়ে গেলে এখান থেকে বেরোন। হাত দিয়ে বাইরে দেখিয়ে দিল। মারওয়ান নিশাতের পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে ধীরে ধীরে বলল, কত বড় বাসার নারী, স্বামী বমি করছে আর উনি চোখ রাঙাচ্ছে। চোখ দিয়ে গেলা হয়ে গেলে যেতে পারেন। মারওয়ান গটগট করে হেঁটে বেরিয়ে গেল। এত বড় অপমানের পর সেখানে দাঁড়িয়ে থাকার কোনো মানেই হয় না। তাকে চরিত্রহীন ইন্ডিকেট করা। রুমে ঢুকেই নাওয়ানকে কাঁধে তুলে বলল, আই পটকার বাচ্চা, যেখানে সেখানে হিসু করিস কেন? নাওয়ান বাবার কাঁধে ঝুলতে ঝুলতে বলল, বাইল হয়ে যাই। বার হয়ে যায় কেন? কন্ট্রোল করতে পারিস না, বদ কোথাকার? নাওয়ান ঠোঁট উল্টে ফেললো। একটু পর মারওয়ান ছেলেকে রেডি করিয়ে চুল আশ্রিয়ে দিল। তারপর নিজে রেডি হয়ে ছেলেকে বগল দাবা করে বলল, তোর মাকে বলবি আমরা বাইরে খেতে চাই, জিজ্ঞেস করবি আমাদের সাথে যাবে কিনা, ওকে? নাওয়ান ঘাড় নাড়ালো। মারওয়ান রান্নাঘরের সামনে দাঁড়িয়ে নাওয়ানকে ইশারা করলো। বাচ্চাটা চেঁচিয়ে মাকে ডাকলো। নিশাত এগিয়ে এসে অবাক হয়ে বলল, কি ব্যাপার, কোথায় যাচ্ছ নাহওয়ান? বাইরে যাই, তুমি যাবে? বাইরে যাচ্ছ কেন ওই দুপুরবেলা? নাওয়ান জিব্বা বের করে বলল। মুজা মুজা কাবু। নিশাত চোখ রাঙিয়ে বলল, কোথাও যাবে না তুমি? বাসায় রান্না হচ্ছে না? বাইরের অস্বাস্থ্যকর খাবার খাওয়ার কোনো প্রয়োজন নেই, কোলে এসো। নাওয়ান মায়ের ধমক শুনে বাবার কোলে আরো গুছিয়ে গেল। মারওয়ান রেগে বলল, ও আমার সাথে যাবে, তুমি যাবে না ঠিক আছে, ছেলে ধমকাচ্ছ কেন? আমাদের বাপ বেটা তোমাকে লাগবে না, যাও। বলেই বাসা থেকে বেরিয়ে গেল। নিশাত শক্ত হয়ে দাঁড়িয়ে থাকলো। কি এক বিচিত্র কারণে ইমতিয়াজ ভুঁইয়া উর্মি ভুঁইয়ার ভাইদের পছন্দ করে না। ইহাবের সাথে আবার তার মামাদের বন্ডিং ভালো, তবে ইমতিয়াজ ভুঁইয়া তাদের একেবারে পছন্দ না। তাদের দেখলে এড়িয়ে চলেন তিনি। আজকে সকালে লনে বসে চা খাচ্ছিল, অমনি গেট দিয়ে মামা ভাগ্নে তিনজনকে ঘেমে নিয়ে বাড়িতে ঢুকতে দেখলেন। হাতে তিনজনেরই র্যাকেট অর্থাৎ ব্যাডমিন্টন খেলে এসেছে তারা। রাগে তার শরীর জ্বলছিল। কেন তার বাড়ির সামনে এত বড় ফ্রন্ট ইয়ারটা চোখে পড়েনি এদের? মামা ভাগ্নে এক হলে পুরো এলাকা চষে বেড়াতে হবে, ক্লাবে যেতে হবে, মাঠে যেতে হবে। কেন? ইমতিয়াজ ভুঁইয়াকে দেখে উমায়ের ভুঁইয়া এগিয়ে এসে হাত মেলালেন। ইমতিয়াজ ভুঁইয়া মুখে মেকি হাসি ঝুলিয়ে হাত মেলালেন। উজান ভুঁইয়া ইমতিয়াজ ভুঁইয়ার পাশে বসে বললেন, দুলাভাই চা খাচ্ছেন? প্রশ্ন শুনে মনে মনে বেজায় বিরক্ত হলেন তিনি। আকস্মাৎ আকামক কোথাকার, দেখেছিস যেহেতু চা খাচ্ছে তাহলে প্রশ্ন করছিস কেন? মনে মনে তাদের গোষ্ঠী উদ্ধার করে ছোটে মিথ্যে হাসি ঝুলিয়ে বললেন, না শালাবাবু,
সালফিউরিক অ্যাসিড খাচ্ছি, তুমি খাবে নাকি? উজান ভুইয়া চোয়াল ঝুলে গেল। সালফিউরিক অ্যাসিড কেউ খায় নাকি? সে মুখ ঝুলিয়ে বলল, দুলাভাই কি মজা করছেন? না তো, ফান করছি। উজান ভুইয়া মুখ লটকিয়ে বলল, দুলাভাই কি ভাই? ইমতিয়াজ ভুইয়া বেশ মজা পাচ্ছেন উজান ভুইয়াকে নাস্তানাবুদ করতে পেরে। এবার উমায়ের ভুইয়া বললেন, আপনার ব্যবসা কেমন চলছে? এই তো, আল্লাহ ভালোই চালাচ্ছেন। উর্মিকে নিয়ে যান না কেন? বোনটা এমনিতেই মনমরা থাকে, ঘোরাফেরা করলে মন ভালো হতো। ইমতিয়াজ ভুইয়া কোনো উত্তর দিল না। উজান ভুইয়া আর ইহাব উঠে গেল। উমায়ের ভুইয়া ইমতিয়াজ ভুইয়ার উদ্দেশ্যেই বললেন, বলেই হেসে চলে গেল। ইমতিয়াজ ভুইয়া শক্ত হয়ে বসে থাকলেন। নিশাতের চোখ মুখ গম্ভীর, চুপচাপ কাজ করছে। নাওয়ান মায়ের পিছু পিছু ঘুরছে। মারওয়ান খাটের উপর শুয়ে শুয়ে মা ছেলের কাণ্ড দেখছে আর ঠ্যাঙের উপর ঠ্যাং উঠে অনবরত নাড়াচ্ছে। এদিকে নাওয়ান মায়ের পাতা না পেয়ে মায়ের ওনার কোনা টেনে ধরে বলল, মা একটু দুধু দাও। নিশাত ওনার কোনা ছাড়াতে ছাড়াতে গম্ভীর কণ্ঠে বলল, আমার কাছে নেই, বাবার কাছে যাও। মারুন তড়া করে লাফিয়ে উঠে বলল, আমার কাছে আসবে মানে? দুধ কি আমার কাছে আছে নাকি? আমার দিকে ঠেলছো কেন? নিশাত রুম থেকে বেরোতে বেরোতে ছেলেকে উদ্দেশ্য করে বলল। বাবা দেবে, যাও। মারওয়ান কিংকর্তব্য বিমুঠ হয়ে বলল, হ্যাঁ, আমি কোত্থেকে দেবো? মায়ের কথা শেষ হতে নাওয়ান বাবার কোলে ঝাঁপিয়ে পড়লো দুধ খাওয়ার জন্য। মারওয়ান বলতে লাগলো, আরে আমার কাছে কিছু নেই, তোর মা মিথ্যে বলেছে। খানিক পর বিধ্বস্ত হয়ে মারওয়ান নাহনকে কোলে নিয়ে রান্নাঘরে এসে বলল, কাজটা মোটেও ঠিক করো না লিলিপুট। আমাকে পাগল বানিয়ে ফেলেছে দুধের জন্য। তুমি জানো না ওর দুধে নেশে উঠলে পাগলামি করে? ছেলেকে মিথ্যা বললে কেন? নিশাত অবাক হয়ে বলল, ও বা মিথ্যে কেন হতে যাবে? যেহেতু আপনাদের বাপ বেটার আমাকে প্রয়োজন নেই, সেহেতু আমি কেন দেব? আপনিই দেবেন, আমাকে তো দরকার নেই, তাই না? উত্তর শুনে মারওয়ান ভাবা জায়গা খেয়ে দাঁড়িয়ে রইল। লিলিপুট দুপুরের কথা এভাবে ফিরিয়ে দিবে ভাবিনি সে। নাওয়ান মাকে দেখে কোলে যাওয়ার জন্য হাত বাড়িয়ে কান্না করতে করতে বলল, মা দুধু দেয় না। মানা কোমরে শাড়ির আঁচল গুজে রান্না করছে। শাড়ি পরে কোনো কাজ করতে পারে না সে, অভ্যাস নেই তার। তবে উর্মি ভুইয়ার ইচ্ছে তারা বউ শাশুড়ি উভয় শাড়ি পরবে। তবে মান্নার অস্বস্তির জন্য তিনি সপ্তাহে যে কোনো 2 দিন শাড়ি পরার নির্দেশ দিয়েছেন। আজকে সেই 2 দিনের শেষ দিন, শুক্রবার। সকাল থেকেই হেসে হেসে এই একটা দিন পুরো 3 বেলা রান্না মানহা করে। অন্যান্য দিনগুলোতে উর্মি ভুইয়া রান্না করেন। গৃহকর্মীরা অবশ্য কাটা বাছা ধোয়াধুয়ি সব কিছু গুছিয়ে দেয়। রান্নাটা শুধু উর্মি ভুইয়া কিংবা মানহা করে। ইমতিয়াজ ভুইয়া আবার মেয়েদের হাতের রান্না খেতে পারেন না। তিনি ভীষণ ভোজন রসিক মানুষ, তাই রান্নাটা খুব আগ্রহের আনন্দের সাথেই করেন উর্মি ভুইয়া। তার হাতের রান্নার স্বাদ অতুলনীয়। মানহাও বেশ কিছু রান্না শিখেছে উর্মি ভুইয়ার থেকে। এখন মোটামুটি ভালোই রাঁধতে পারে সে। ঘমার তো মুখশ্রীতে তেলে তেলে হয়ে আছে মানহার। শুক্রবারের আয়োজন বিশাল হয় এ বাড়িতে। প্রত্যেক দিনই বিভিন্ন পদের আইটেম থাকে, তবে আজকের আইটেমগুলো স্পেশাল। তার উপর বাড়িতে মেহমান আছে 2 মামা শ্বশুর। বাড়তি পদ তো থাকবে, পোলাও, রোস্ট, কাবাব, চিংড়ি মালাইকারি, সর্ষে ইলিশ, আলু পোস্ত, রুই মাছের কালিয়া কোপ্তা, গরুর কালাভুনা, মুড়িঘণ্ট, সাদা ভাত। ডেজার্ট হিসেবে থাকবে চমচম, রসগোল্লা, মিষ্টি দই আর ক্ষীর। উর্মি ভুইয়া আজ বেশ কয়েকটা পদ নিজে করেছেন আর বাকিগুলো মানহাই করেছে। টেবিলে এত পদ দেখে ইহাবের জিভে পানি এসে গেছে। আশেপাশে কাউকে না দেখে রান্নাঘরে উকি দিয়ে দেখলো মানে খুব মনোযোগ দিয়ে রান্না করছে। সব আইটেম শেষে ফ্রোজেন করা কাবাবগুলো ভেজে নিচ্ছিল সে। ইহাব চট করে রান্নাঘরে ঢুকে গরম কাবাব টিস্যু পেপারে ধরে কামড় বসিয়ে দিল। এই মাত্র গরম ভেজে টিস্যুতে উঠিয়ে রেখেছিল মানহা। আর এই সময় ইহাবের আগমন। মুখে ঢুকাতেই গরমে মুখ পুড়ে গেল তার। লাফ দিয়ে উঠে মুখেরটা ফেলেই দিল। মানহা খুন্তি হাতে কোমরে হাত দিয়ে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল। ইহাব কুলি করে মানহার দিকে তাকিয়ে বলল, এভাবে তাকিয়েছো কেন? চোখ নামাও। স্বামীর দিকে চোখ রাঙিয়ে তাকায় কেউ? মানহা কাবাব উল্টে দিয়ে ভাজা কাবাবগুলোর দিকে ইঙ্গিত করে বলল, আরেকবার হাত দুটো এখানে পড়লে কাঁটা চামচ দিয়ে ফুটো করে দেব। কি? আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে থ্রেট দেয়? কত বড় সাহস! এটা আমারও বাড়ি। তোমার বাড়ি কোত্থেকে এলো? এই দুনিয়ার সব তোমার ভাই আর আমরা হলাম ভাড়াটিয়া, যেমন ভাই তেমন বোন।
মান্না ইহাবের বুকে চাপ দিয়ে সরিয়ে দিল সালাদ কাটতে চপিং বোর্ড নিয়ে এসে বলল, বাড়িটা আমার ভাইয়ের না, আমার শ্বশুরের, সুতরাং সেই সূত্রে এটা আমারও। ইহাব পিড়বিড় করে বলল, মেয়ে মানুষের প্যাচের কাছে ইবলিশও প্যাচও ফেল। কোনোদিন স্বীকার করবে না এটা স্বামীর বাড়ি। একটা কথা পেঁচাতেই থাকবে, পেঁচিয়ে নেপচুনে নিয়ে যাবে। উর্মি ভুইয়ার আগমনে ইহাব রান্নাঘর থেকে বেরিয়ে গেল। তিনি মান্নাকে গোসল করতে পাঠিয়ে দিলেন। মান্না উপরে এসে ঘরে ঢুকতেই নিলে একটা কথা শুনে থমকে গেল। লাশটা সরিয়ে দে, কাক পক্ষীয় যেন টের না পায়। আমি যথাসময়ে পৌঁছে যাব। আর বাসায় থাকাকালীন ফোন করতে নিষেধ করেছি না? মেসেজ দিবি, এখন ফোন রাখ। বলে ফোন কেটে পেছনে ফিরে মানহাকে দেখে থতমত খেয়ে গেল। সে আতঙ্কিত হলো। মানহা চোখ বড় বড় করে তাকিয়েছে, কিছু শুনে ফেলেনি তো আবার? মানহা চিৎকার দিয়ে বলল, আপনি কাকে খুন করে লাশ সরিয়ে ফেলতে বলেছেন? কি করেছেন সকলের অগোচরে? আল্লাহ! বাকি কথা শেষ করতে পারলো না, অমনি ইহাব মানহার মুখ চেপে হিংস্র নজরে চাইল। কানের কাছে ফিসফিস করে বলল, চুপ, আর একবার চিল্লালে তোকেও লাশের কাছে পাঠিয়ে দেবো। শব্দ করে যাচ্ছে তার চোখে ভয়। ইহাব মানহার দিকে তাকিয়ে বলল, চিল্লাবে? মানহা খান নাড়িয়ে না বোঝালো। ইহাব মুখ থেকে হাত সরিয়ে দিতেই মানহা আবারও চিৎকার দিয়ে উর্মি ভুইয়াকে ডাকতে লাগলো। ইহাব দড়ি করে আবার মুখ চেপে ধরে বলল, মন চাচ্ছে গালটা কেটে দেই। দেখায় যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। এদিকে তিনি উল্টো পাশের মাছ খেয়ে দিব্যি হজম করে বসে আছে, সেটা তো কেউ জানে না। ইহাবের কথা শেষ হতে মান্না তার হাতের তালুতে জোরে কামড় বসিয়ে দিল। ইহাব দ্রুত হাত সরিয়ে ফেল। মান্না এবার চিৎকার করেই বলল, সত্যি করে বলুন, কি করেছে সবার অগোচরে? আমাকে দমিয়ে রাখলেই এসব কথা মিথ্যে হবে না। যতই আমাকে দমিয়ে রাখুন না কেন, আমি চিৎকার করে বলতেই থাকবো। আপনি লাশ সাপ্লাই করেন। ইহাব ঠোঁটে আঙুল রেখে বলল, এই একদম চুপ, বেশি কথা বললে তোমাকেও সাপ্লাই করে দেবো। দিন, ভয় পাই আপনাকে। আবার কিছু হলে ভাই আপনাকে ছিঁড়ে ফেলবে। ইহাব দু হাত উঁচিয়ে বলল, ওরে বাপরে, ভয় পেলাম তো। বোঝে না ছাতার মাথা, জীবনটা আমার তেজপাতা। ইহাবের তাচ্ছিল শুনে মানহা ফুসফুস করতে লাগলো। বিরাট ডাইনিং টেবিলে খাওয়ার আসর জমেছে। ইমতিয়াজ ভুইয়া, ইহাব ভুইয়া, উমায়ের ভুইয়া, উজান ভুইয়া সবাই নামাজ পড়ে এসেছে, খেতে বসেছে। রান্নার সুঘ্রাণে বসে থাকা দুষ্কর। উমায়ের ভুইয়া ভাগ্নের প্লেটে ইলিশ মাছ বেছে দিতে দিতে বললেন। ইহাব মাথা নাড়িয়ে বলল। উজান ভুইয়া খোঁচা মেরে বললেন, কে এখনো মাছ বেছে দিতে হয়? এখন মোটামুটি ভালোই মাছ বাঁচতে পারি, তবে ইলিশ মাছ এখনো অ্যাভয়েড করি। এখন আর মাছ নিয়ে ঝামেলা হবে না বাগ্নের। মাছ বাছার মানুষ তো এসে গেছে, তাই না মামা? ইহাবের দিকে প্রশ্ন ছুড়ে দিল। ইহাব কিছু বলার আগে ইমতিয়াজ ভুইয়া বললেন, ঠিক যেমন তোমার উষ্টা খাওয়ার সঙ্গী হয়েছিল, তাই না শালা? উজান ভুইয়া দুলাভাইয়ের কথা শুনে মুখ লটকে ফেললেন। খাবার টেবিলে বসা সকলে একযোগে হেসে উঠলেন। উজান ভুইয়া উর্মি ভুইয়ার দিকে তাকিয়ে বললেন, আপা, দুলাভাইরে নিষেধ করো। বিয়ের আগেও উষ্টা খাইলো, বিয়ের পরে কোনোদিনও উষ্টা খাইনি। ইমতিয়াজ ভুইয়া মুরগির লেগ পিসে কামড় বসিয়ে বললেন, বুঝলে, বিয়ের আগে উষ্টা খেতে বউয়ের অভাবে, বউ আসার পর আর নতুন করে কি উষ্টা খাবে? এমনিতেই বউরা স্বামীদের যেই প্যারা দেয়, কয়েকশো লাথি উষ্টা এর চেয়েও কাছে কিছু না। বউয়ের চাপে রিয়েল উষ্টার কথাই ভুলে গেছো। উজান ভুইয়া বললেন, দেখলা আপা, বউদের কথা বলে তোমাকে ইনডাইরেক্টলি খোঁচা দিল। উর্মি ভুইয়া ইমতিয়াজ ভুইয়ার দিকে শান্ত চাহনি নিক্ষেপ করলেন। ইমতিয়াজ ভুইয়া মনে মনে বললেন, খবিশগুলো আমার সংসার ভাঙতে এসেছে, মন চাচ্ছে টুটি চেপে ঘর থেকে বের করতে। এদের দুই চোখকে সহ্য করতে পারি না। সব জায়গায় ভেজাল লাগাবে, পাছায় লাথি মারতে পারলে ভালো লাগতো। উজান ভুইয়া দুলাভাইকে নাস্তানাবুদ হতে দেখে বেশ আনন্দিতই হলেন। উমায়ের ভুইয়া কথা কম বলেন। তিনি চুপচাপ খাওয়ায় শেষ করে উঠে যাওয়ার আগেই বললেন, প্রত্যেকটা রান্নায় মজা হয়েছে। অনেক দিন পর কবজি ডুবিয়ে খেলাম। মজার খাবার দেখে বেশি খেয়ে ফেলেছি। গ্যাস্ট্রিকের প্রবলেম না হলেই হয়। গ্যাস্ট্রিকের ওষুধ দেবো ভাইজান? দে।
পেটটা কেমন যেন করছে। টয়লেট উপরে। উমায়ের ভূঁইয়া ইমতিয়াজ ভূঁইয়ার দিকে তাকিয়ে উপরে চলে গেলেন। ইহাব উজান ভূঁইয়াকে উদ্দেশ্য করে বলল, মামু, তুমি উষ্টা খেতে কি জন্য? কোনো সমস্যা ছিল নাকি? আর বলিস না, হঠাৎ হাঁটতে গেলে উল্টিয়ে পড়তাম। সোজা রাস্তা তো এমন হতো, কেন হতো কে জানে। ইমতিয়াজ ভূঁইয়া কথা বলবেন না করে মুখ ফুসকে বলেই ফেললেন, ভিটামিনের অভাব ছিল খুব সম্ভবত। পোল্ট্রিও টিকার ঘাটতি আছে তোমার মামার শরীরে। মারওয়ান সন্ধ্যার দিকে এসে গোসল করে একটু ঘুমিয়েছিল। এখন ঘুম থেকে উঠে ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে ঝট করে তুলে নিতে হাতে ভেজা অনুভূত হলো। ছেলেকে কোল থেকে নামাতে দেখলো হাতে মল। মারওয়ান রাগান্বিত কণ্ঠে বলল, হেগে দাঁড়িয়েছিস কেন? কোলে নেওয়ার সময় তো বলতে পারতি, বাবা আমি হেগেছি, কোলে নিও না, এখন আমার গোসল করতে হবে। তার কণ্ঠে বিরক্তি উপচে পড়েছে। নাহন সেন্টু গেঞ্জি তুলে দাঁড়িয়ে আছে, এক্ষুনি কেঁদে ফেলবে ভাব। মারওয়ান আবারও চোখ রাঙালে বাচ্চাটা ঠোঁট ফুলিয়ে বলল, বাইল হয়ে গেছে, মা তুই দেয়নি। মা যখন ধুয়ে দেয়নি তখন আমি বলিস না কেন পটলের বাচ্চা, এই জিনিস তোকে মাখিয়ে দিই। মারওয়ান হাতের বস্তু দেখিয়ে বলল। নাহন তার ছোট্ট শরীরটা নিয়ে আধো ল্যাংটা অবস্থায় দৌড় দিতে বলল, ইচ্ছি তুমি পচা। এখন ইসছি আমি পচা? আর একটা কথা বললে কিল দিয়ে টিম পাড়াই দিব। নাহন ছলছল চোখে বাবার দিকে তাকিয়ে রইল। নিশাত ছেলের প্যান্ট নিয়ে এসে বলল, ওমা বেরিয়ে আসছো কেন? বসে থাকতে বললাম না? বলতে বলতে মারওয়ানের হাতের দিকে তাকে যা বুঝার বুঝে গেল। নিশাতের কেন যেন খারাপ লাগার বদলে পৈশাচিক আনন্দই হলো। ছেলেকে পরিষ্কার করে বেরোতেই মারওয়ান গোসল করতে ঢুকলো। নিশাত নাওহানকে প্যান্ট পরিয়ে বলল, এখানে বসে থাকুন, মা চট জলদি রান্নাটা সেরে ভাত খাইয়ে দেব। নাওহান ঘাড় সম্মতি জানালো। নিশাত চলে যাওয়ার কিছুক্ষণ পর মারওয়ান বেরিয়ে এলো। ছেলের দিকে আবারও চোখ রাঙিয়ে তাকালো। বাবাকে এরকম চোখ উল্টাতে দেখে বাচ্চাটা গাল ফুলিয়ে বলল, বাইল হয়ে গেছে। মারওয়ান গামছা দিয়ে মাথা মুছতে বলল, হ্যাঁ তোর তো খালি বাইরে হয়ে যায়, ঢিলা কোম্পানি। নাওহান বাবার কথা বুঝতে না পেরে খেলায় মনোযোগ দিল। মারওয়ান খাটের উপর শুয়ে বলল, দেখি পেছন দেখা, পরিষ্কার হয়েছিস তো ঠিক করে? নাওয়ান দাঁড়িয়ে পেছন ঘুরে দেখলো মারওয়ান ছেলেকে ঝট করে বুকে তুলে বলল, আয় ঘুমায়। ঘুমাবো না। তো কি করবি? করবো। এত খেলা লাগবে না, আয় বাপ বেটা কোলাগুলি করে ঘুমাই। ঘুমের কথা শুনে নাওয়ান মুসামুসি করতে লাগলো। মারওয়ান চোখ রাঙিয়ে তাকালো, ছোট উঠে বলল, একটু শুশু করবো। মারওয়ান ঠেসে ধরে বলল, মিথ্যে কথা বলা জায়গা পাঁচটা, হাগুমতো কি তোর মিনিটে আসে ঢিলার বাচ্চা? নাওয়ান বুঝলো বাবার হাত থেকে ছাড়া পাওয়া যাবে না, তাই মুখ ফুলিয়ে বলল, পাত্তু খাবো না। খাবো, দারুণ সুঘ্রাণ আসছে, দেখে আসি তোর মা কি রান্না করছে। বলে ছেলেকে নামিয়ে রান্নাঘরের দিকে হাঁটা দিল। নিশাত আজকে দুপুরে রান্না করেনি, মাথা ব্যথা শুয়েছিল, তাই রাতে ডাল চাল মিলিয়ে কালকে একটু বেঁচে যাওয়া মুরগির গোশত দিয়ে খিচুড়ি রান্না করেছে। এমনিতেই বাপ বেটার ভালো মন্দ না হলে মুখে খাবার আবার রোচে না, তাই এই শর্ট টেকনিক ইউজ করলো। সময়ও কম লাগলো, সাথে খেতেও সুস্বাদু। এদিকে মারওয়ান রান্নাঘরে উকি বেড়ে দেখলো খিচুড়ি রান্না হচ্ছে, তাই আর ভেতরে না গিয়ে রুমে চলে গেল। নিশাত কয়েকটা আলু ভাজা করে নিল। খিচুড়ির সাথে মুচমুচে আলু ভাজা কিংবা ফ্রেঞ্চ ফ্রাই খেতে মজাই লাগে। আলহামদুলিল্লাহ রাতের খাবার তৈরি। রাতের খাবার খেয়ে নিশাত পরীক্ষার খাতা কাটতে বসে গেল। কয়েকদিন ধরে একেবারেই অন্যদিকে সময় দিতে পারছে না, ইস্তেখারও করাও হচ্ছে না। ইস্তেখারার রেজাল্ট এখনও আসেনি। নিশাত চিন্তায় আছে, আল্লাহ কি তার প্রতি নারাজ? এর আগে ইস্তেখারা করার কয়েকদিনের মধ্যেই ফলাফল পেত, এবার বিলম্ব করছে নাকি ঠিকমতো ইস্তেখারা করা হয়নি বুঝতেই পারছে না সে। পরীক্ষার খাতা দেখতে দেখতে বেশ রাতই হলো। অন্য রুমে বাবা ছেলে ঘুমিয়ে আছে। নিশাত আর না গিয়ে তাহাজ্জুদ পড়তে দাঁড়িয়ে গেল। তাহাজ্জুদ পড়তেই জায়নামাজে কখন ঘুমিয়ে পড়লো বলতেই পারলো না। ফজর আজানের শব্দ ঘুম ভেঙে গেল। তড়িঘড়ি করে উঠে বসলো। ঘেমে একেবারে অস্থির হয়ে গেছে সে। কি স্বপ্ন দেখলো এটা? এটা কি আল্লাহর পক্ষ থেকে কোনো ইশারা ছিল? ইশারা বুঝি এত ভয়ঙ্কর হয়? আল্লাহ! কান্না গলায় দলা পাকিয়ে আসছে, বুকটা ধরফর করে কাঁপছে অনবরত।
হাঁপড়ের মতো বুকটা ওঠানামা করছে। চারিদিক কেমন অন্ধকার লাগছে। এত ভয়ঙ্কর স্বপ্ন কোনো দিন সে না দেখুক। জানামাজে শুয়ে আল্লাহ তাকে একই স্বপ্ন দেখালো। হাতটা বারবার দেখছে সে, বুকটা ভেঙে আসছে তার শরীর। সে জানামাজে ঢলে পড়লো। আগে অস্পষ্টভাবে বলল, নাহওয়ানের বা হাই রোডের উপরে ফ্লাইওভারে দাঁড়িয়ে আছে কেউ একজন। উপর থেকে যান্ত্রিক গাড়িগুলোর চলাচল দেখে চলেছে একই মনে। পাশ দিয়ে সাই সাই করে অসংখ্য গাড়ি চলে যাচ্ছে। এতে তার কোনো ভাবাবেগ নেই। সে শিকারী নিশ্চয় একধানে কিছু দেখে চলেছে। পরনে ওভারকোট, তার বাতাসে উঠছে। পকেটে ফোন ভাইব্রেট হলে রোবটের মতো ফোন কানে লাগিয়ে আগের ভঙ্গিমায় দাঁড়িয়ে রইল। ওপাশ থেকে কিছু বলা হলো, সব শুনে ফোন কেটে দিয়ে কাউকে কল দিল। কিছুক্ষণ বাদে একটা কালো গাড়ি এসে দরজা খুলে দিল। সে চড়ে বসলো, অতঃপর চলে গেল নিজ গন্তব্যে। গাড়িটি বিলীন হয়ে গেলেও পেছনে তিনজন জ্বলন্ত চোখের অধিকারী ব্যক্তিদের চক্ষু এখনো সেই বিলীন হওয়া রাস্তার শেষ সীমানায় আটকে আছে। মুনতাজির গম্ভীর কণ্ঠে শুধল, এই তবে কিলার আজাদ, কিলার জাত। জিনান নীল নয়ন জলজল করছে, যেন শিকারি ধরার এক অদ্ভুত তাড়া সেই চোখে। নামাজ পড়ল, লোকটার চেহারায় ধার আছে। একে তো কেউই খুনি বলবে না। মানুষের চোখ ফাঁকি দিতে পারলেও আমাদের চোখ ফাঁকি দেওয়া এত সোজা না। জিনান রহস্যময় হেসে পড়ল, উইলিয়াম শেক্সপিয়ারের কিং জন নাটকের একটা ডায়লগ মনে পড়ে, বি স্ট্যান্ডিং অ্যাজ দ্য টাইম, বি ফায়ার উইথ ফায়ার। অর্থাৎ যুদ্ধ বা হুমকি সবসময় কমলতা নয়, কঠোর প্রতিক্রিয়া জরুরি। মুনতাজিব শিকুজকে বলল, কি প্রতিক্রিয়া নিতে বলছেন? হেড যেটা অলওয়েজ বলেন, তার গ্যাং বিশাল বড় বোঝাই যাচ্ছে। চেহারা যেহেতু দেখেই ফেলেছি, এখন ডাইরেক্ট অ্যাকশানে যাব। তবে ঠান্ডা মাথায় কৌশলে আগাতে হবে। ওদের দলের যাকে ধরা হয়েছে তাকে আরও জিজ্ঞাসাবাদ করে একেবারে চতুর্দিক থেকেই ঘেরাও করতে হবে, যেন পালানোর পথ না পায়। আমাদের কর্মজীবনে কিলার যাদের মতো ঘোল খাওয়ায়নি কেউ। সে ইচ্ছে করেই নিজেকে ধরা দিচ্ছে কিনা সেটাও একটা প্রশ্ন থেকে যায়। না হলে যাকে এতদিন ধরে খুঁজে হয়রান হয়েই গিয়েছে, সন্ধান কিংবা হদিশ পাওয়াই যায়নি, হঠাৎ করে তার আস্তানার খোঁজ পাওয়া, চেহারা দেখা, দ্যাটস আ বিগ ডিল গাইস। মুনতাজির ও নেওয়াজ উভয় সম্মতি জানালেও আসলেই তো হঠাৎ করে সবকিছু খোলাসা হওয়া অদ্ভুত ও সন্দেহজনক মনে হচ্ছে। মুনতাজির মাথা নাড়িয়ে বলল, ওয়েট, আর ইউ সেইং দিস ইজ এ ট্র্যাপ? নেওয়াজ হিংস্র কণ্ঠে বলল, 3 আশ্বিন 1424 বঙ্গাব্দ। চোখে কাপড় বেঁধে বাড়ির উঠোনে খেলছে এক উজ্জ্বল চটপটে তরুণী। তার সখীদের ধরার জন্য উঠানের এ মাথা হতে ও মাথা দুরন্ত গতিতে ছুটছে সে। মাথায় ওড়না পেঁচানো থাকলেও দৌড়ানোর তালে তা মাথা থেকে খুলে পড়ে গেছে। ছুটতে ছুটতে সামনে বাধা পেয়ে জাপটে জড়িয়ে চেঁচিয়ে বলতে লাগলো, ধরেছি। তারপর টান দিয়ে চোখের পট্টি খুলে ফেলল সে। সামনে নিজের পৃত্য মহোদয়কে দেখে মুখ কালো করে ফেললো। মুখ ফুলিয়ে বলতে লাগলো, আবার তুমি এই সময়ে? পিতা মহাশয় মুচকি হেসে বললেন, কেন আমি আসতে মায়ের মন খারাপ হলো নাকি? মুখ কালো করে বলল, না, আমি ভেবেছিলাম আমি এখন চোর থেকে ইস্তফা নেব। পিতা মেয়ের মুখ কালো দেখে মাথায় হাত বুলিয়ে বললেন, এখন সন্ধ্যা প্রায় হয়ে এসেছে, পুকুরে গিয়ে হাত মুখ ধুয়ে ফেলো যাও, আর খেলতে হবে না। মেয়েটি বাবার আদেশ শিরোধার্য করে হাত মুখ ধুয়ে পুকুরে চলে গেল। অজু করে উঠতে উঠতে চারপাশে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। পাখিরা সব নিড়ে ফেলেছে। সে ঘরে গিয়ে সব বাতি জ্বালিয়ে দিল। মাগরিবের আজান দিলে আজানের উত্তর দিয়ে জায়নামাজ বিছিয়ে নামাজে মনোযোগ দিল। অন্যদিকে পিতা নামাজের জন্য মসজিদে চলে গেছেন। নামাজ শেষে পিতা তার বাল্যকালের বন্ধুকে নিয়ে হাজির হলেন বাড়িতে। গুনগুন করে পড়ার আওয়াজ শোনা যাচ্ছে। পিতা মহোদয় মেয়ের পড়ার আওয়াজ শুনে মেয়েরকে আর ডাকলেন না। 3 বন্ধুকে তার ঘরে চলে গেলেন। বেশ কিছুক্ষণ পর তার মেয়েটির মা ডেকে উঠল, এই নিশাদ, শুনে যা। নিশাদ বই বন্ধ করে রান্নাঘরের উদ্দেশ্যে হাঁটা দিল। সে কেবল অনার্স 2য় বর্ষে ভর্তি হয়েছে। নতুন নতুন বই পড়ার মজাই আলাদা। রাবেয়া খাতুন মেয়েকে কিছু নাস্তা বানিয়ে দিতে বললেন, পেঁয়াজ আর আলু কুচি করে দিয়েছি,
নুডলস আর পকোড়া বানিয়ে দে। আমি পাশের চুলায় সেওয়াই বসিয়েছি, তারপর চা বানাবো। নিশাত মায়ের কথা সম্মতি জানিয়ে নাস্তা বানাতে লেগে গেল। সেই ফাঁকে মায়ের কাছে বাবার বন্ধু মাহবুব আলমের আসার খবরও শুনে ফেলল। নাজিয়া সবে 5-এ পড়ে। বড় বোনের পিছু পিছু সেও রান্নাঘরে দাওয়া এসে বসেছে। কিছুক্ষণের মধ্যে নিশাত নুডলস পাকোড়া তৈরি করে ফেললো। সে বিকেলে নাস্তা টুকটাকি করতে পারলেও ভারী রান্নাটা এখনও তেমন ভালো পারে না। এদিকে রাবেয়া খাতুন সেমাই নামিয়ে চুলোয় কেটলি বসিয়ে দিলেন। দুধের প্যাকেটটা ছিঁড়ে কেটলিতে দিয়ে দিলেন। একটু পরেই দুটো কাপে চা ঢেলে ট্রেতে সাজিয়ে দিলেন। নিশাত আগেই ফ্রিজে নুডলস পাকোড়া আর সেমাই সাজিয়ে দিয়েছে। নাসিরউদ্দিন এসে ট্রেটা নিয়ে গেলেন। নিশাত কাঁধ কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। পাশে নাসিরউদ্দিন ও রাবেয়া খাতুন বসা। রাবেয়া খাতুন বললেন, তুই কি এখনো বাচ্চা আছিস? বিয়ে তো একদিন করতেই হবে। এভাবে কেঁদে কুটে চোখ মুখের 12টা বাজাচ্ছিস কেন? নিশাত মায়ের কোলে মুখ লুকিয়ে বলল, আমি বিয়ে করতে চাই না, তোমাদের ছেড়ে কোথাও যাব না আমি। নাসিরউদ্দিন মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, এটা কখনো হয় না মা, মেয়ে যেহেতু হয়েছো একদিন তো বিয়ে করতেই হবে। তাছাড়া মেয়েকে তো বেশি দূরে পাঠাচ্ছি না, এক জেলাতেই রাখছি। মনে পড়লেই টুপ করে দেখে আসা যাবে। তোমার মাহবুব চাচাকে তো চেনোই, ছোটোবেলায় যার কোলে বেশি থাকতে তার বড় ছেলের জন্য তোমাকে চেয়েছে। আমিও ভেবে দেখলাম ছেলে ভালো, কোনো দোষ নেই। মাহবুবের ছেলে খারাপ হতেই পারে না, শিক্ষিত ধার্মিক পরিবার। আর তাছাড়া তোমার গায়ের রং কিংবা বেটে হওয়ার জন্য যারা ভেঙে দিত, নাক ছিটকাতো, এই বিয়ে হলে তাদের মোক্ষম জবাব দেওয়া হবে। আমার মেয়ে একটু শ্যামলা আর খাটো বলে তারা অনেক অপমান অপদস্থ করেছে। এবার তাদের থেকেও শিক্ষিত সুন্দর ভদ্র ছেলেকে মেয়ে জামাই করে দেখিয়ে দিব। আমার মেয়ে কোনো ফেলনা নয়। সমাজের চোখে মাহবুব আলমের বড় পুজো মহাশয় দোষের পাল্লার চেয়ে গুণের পাল্লায় বেশি ভারী ছিল। ছেলে যেমন উচ্চশিক্ষিত তেমন সুদর্শন, গাম্ভীর্য ও আভিজাত্যে মোড়ানো বলিষ্ঠ গড়নের এক লম্বা পুরুষ কায়া। অপরিচিতা গল্পের অনুপমের মতোই বলা যায়। কন্যার পিতা দেখা মাত্রই স্বীকার করিবে সে সুপাত্র। যেমন নাসিরউদ্দিন করেছিলেন, নিশাত তাকে বিয়ের আগে এক ঝলক দেখেছিলেন। নিজের থেকে অত ফর্সা লম্বা পুরুষ তার জীবনসঙ্গী হবে ভেবে অস্বস্তি হচ্ছিল আর লজ্জায় কান গরম হয়ে উঠেছিল। নিশাতকে যেদিন বিয়ে করতে এলো দিনটি ছিল 5 আশ্বিন 1424 বঙ্গাব্দ। মারাত্মক চড়া মেজাজ ছিল লোকটার। মুখ দেখলেই যে কেউ ভয় পেয়ে যাবে। নিশাত পেয়েছিল অমন গম্ভীর খিটখিটে মেজাজ দেখে। তার ধারণা নিশাতকে দেখে পছন্দ হয়নি পিতায় এমন খিটমিট করছিল। আর একটু পরপরই ওর সাথে গরম দেখাচ্ছিল। তবে কবুল বলার পর সেই ধারণার পরিবর্তন হয়েছিল। লোকটার মেজাজ খারাপের কারণ সে ছিল না, বরং ছিল সূর্যি মামার তেজ। বিয়ের সময় নাম শুনছে লোকটার মাহবুব আলমের বড় পুত্র মারওয়ান আজাদ। বিয়ে দেয়া শেষ হলে নাসিরউদ্দিন সবাইকে ডেকে এনে মেয়ে জামাইকে দেখাচ্ছিলেন। মারওয়ানকে দেখে অনেকেই মনে মনে হিংসে করেছিল। কালো বেটে মেয়ের অমন রাজপুত্রের মতো পুরুষ জন্মে কেন? নানা রকম কানাঘুষা করতে লাগলো আশেপাশের মানুষজন। এক প্রতিবেশী তো নিশাতকে বলেই বসলো, দেখিস বিয়ের পর জামাই যেন আবার পরকীয়ায় জড়িয়ে না যায়। তো জামাইয়ের পাশে তোকে বড্ড বেমানান লাগছে। কম তো আর সম্বন্ধ ভাঙেনি। এই বেটে হওয়ার জন্য তার উপর জামাই জুটেছে লম্বা তাগড়া, তোর থেকে উজ্জ্বল, শিক্ষিত, নায়কের থেকে কোনো অংশে কম নয়। সেই প্রতিবেশীর কথায় তাল মিলিয়ে আরেকজন বলল, তা যা বলেছো চাচি, ওরকম সুপাত্র ছেলে বাই ট্রেনিকে কেন বিয়ে করলো কে জানে। কোনো খুঁটটুত আছে নাকি কে জানে। চরিত্রের দোষ নেই তো আবার। থাকতে পারে, চেহারা সুরত তো খারাপ না। লাইন ডেন আছে সম্ভবত, দেখলি না কেমন মেজাজ দেখালো। এরকম নানান কটূক্তি কথা যখন নিশাতের কর্ণকুরে প্রবেশ করেছিল তখন তার বুক ওফর হয়ে যাচ্ছিল, যা আজীবন গেঁথে থাকবে হৃদয়ে। মানুষ খোঁচা দিতে ছাড়ে না। সমাজ কালো বেটে মোটা শারীরিক কিংবা মানসিক ত্রুটিযুক্ত মানুষদের তিরস্কার করতে ছাড়ে না। যে যেভাবে পারে কথার বাড়ি পিষে ফেলতে চায়। মানুষকে খোঁচানো সমাজের মানুষের এক পৈশাচিক আনন্দ পায়। বিয়ের রাত নিয়ে মেয়েরা নানা রকম স্বপ্ন দেখে। বাবার বাড়ি থেকে সব ছেড়ে যেই মানুষের হাত ধরে আগমন ঘটে শ্বশুর বাড়িতে, সেই মানুষটাকে নিয়ে নানান জল্পনা কল্পনা করে।
প্রত্যেক মেয়ে কল্পনায় জীবনসঙ্গীকে নিয়ে এক প্রকার ফ্যান্টাসিতে ভোগে। বাস্তবে তেমন হয় না। পুরুষ মানুষের সাইকোলজি আর মহিলা মানুষের সাইকোলজি পুরোটি ভিন্ন। আল্লাহ তাআলা উভয়কে এইভাবে সৃষ্টি করেছেন। তবে কিছু ক্ষেত্রে জীবনসঙ্গী বুঝতে চায় মেয়েটিকে, সময় দিতে চায় এই পরিবেশে মানিয়ে নিতে। তবে নিশাত ঠিক কোন ক্যাটাগরিতে মারওয়ান আজাদকে ফেলবে বুঝতে পারছে না। ঘরে ঢুকে কোনো ভালো কথা নেই, কুশলাদি নেই, ডাইরেক্ট বলে উঠল, এই মেয়ে, ঘুমটা দিয়ে আছো কেন? আর এসব জর্জেট পরে আমার সামনে থাকবে না। শরীর জ্বলে এসব দেখলে। গরমে পাগল হওয়ার দশা আরেকজন, গরমে পাগল হওয়ার দশা আরেকজন বস্তাকে জড়িয়ে ঘুমটা টেনে রেখেছে। অসহ্য। বিছানা থেকে নেমে দাঁড়াও, আমি বসবো। নিশাত ধমক শুনে ভয় পেয়ে দাঁড়িয়ে গেল। মারওয়ান শিকুচকে বলল, দাঁড়িয়ে আছো কেন? শাড়ি পাল্টে আসো। এসব তেনা পরে থাকলে ঘুম আসবে না আমার। নিশাত তার কথা মতো শাড়ি পাল্টে একটা গোল জামা পরে আসলো। মারওয়ান নিশাতকে আগা গোড়া পর্যবেক্ষণ করে শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কিসে পড়ো? নিশাতের অনেক অস্বস্তি বোধ হচ্ছিল। একা রুমে একা অচেনা পুরুষের সামনে থাকতে তার ভয় লাগছিল। তার উপর লোকটার ধমক, জিজ্ঞাসা, অস্বস্তিতে গাঢ় হয়ে যাচ্ছিল সে। বারবার ঘেমে উঠছিল। মারণ জবাব না পেয়ে ফের ধমক দিয়ে উঠলে নিশাত মিনমিন করে বলল, অনার্স দ্বিতীয় বর্ষে। দেখে তো মনে হচ্ছে না, সাইজ তো মনে হচ্ছে আমার হাঁটুর সমান। বয়স লুকিয়েছো নাকি? কথাটা নিশাতের কেন যেন চোখে জল এলো। ঠোঁট চেপে বলল, জি না, আমি একটু বেটেই, তাই আপনার ওরকম মনে হচ্ছে। মারণের উত্তরটা কেন যেন পছন্দ হয়নি। সে আর কোনো কথাই না বলে বালিশের মাথা দিয়ে ঘুমিয়ে পড়ল। নিশাত হত বুদ্ধির মতো কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল। হে কেমন বাসর রাত। বিয়ের 2 দিনের মাথায় নিশাত বুঝতে পারলো মারণ আজাদ নামক লোকটা মাকাল ফল টাইপ। উপরে ফিটফাট হলেও কার্যক্রমে পুরে ভাতে অলস প্রকৃতির। ঘর থেকে বেরোয় না বলতে গেলেই সারাদিন ঘুমায়। নিশাত নতুন বউ দেখে একবারই জিজ্ঞেসও করতে পারে না লোকটা আদৌ কিছু করে কিনা। নাসিরউদ্দিন এই নিয়ে প্রশ্ন করলে শ্বশুর মশাই তাকে জানিয়েছেন, মারওয়ান বর্তমানে বেকার, কয়েকদিনের মধ্যে কাজ হবে। নাসিরউদ্দিন বন্ধুর কথায় আশ্বস্ত হয়ে মেয়ের ওয়ালিমা খেয়ে মেয়েকে নিয়ে ফিরতি নাইর আসেন। সেদিন মারওয়ানের মেজাজ চওড়া ছিল। টেবিলের উপর গামলা ভর্তি হলুদ দলা পাকানো বস্তুগুলোর দিকে তাকে মারওয়ান মাইমুনা বেগমের দিকে গম্ভীর গলায় শুধালো, এটা কি রেখেছো মা? মাইমুনা বেগম ছেলের কঠিন চেহারার দিকে তাকে আস্তে করে বললেন, বিরিয়ানি। মারওয়ান পাতের হলুদ রঙের ভর্তা জিনিসগুলো হাতে নিয়ে বলল, এটা কি কোন স্টাইলে বিরিয়ানি বলে? নিশাত স্টাইল বিরিয়ানি। একটু দূরে দাঁড়িয়ে নিষেধ কাছুমাছু ভঙ্গিতে ফট করেই বলে বসলো। মারওয়ান তার দিকে শক্ত মুখে একবার চেয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, ইয়ার কি হচ্ছে? এসব কি খাওয়ার যোগ্য? সারাদিন পর খেতে বসছে। নিশ্চয়ই এসব খেতে নয়। যে রাতে জানে না তাকে দিয়ে রান্না করানো মানে কি? রুচিই তো মরে গেল। মাইমুনা বেগম তাড়াহুড়ো করে বললেন, এভাবে বলছিস কেন? মেয়েটা পানির পরিমাণ বেশি দিয়ে ফেলেছে, তাই একটু ভর্তা হয়ে গেছে। আস্তে আস্তে শিখে যাবে। নতুন একটু বানিয়ে তো নিতেই হবে, অমন করিস না। মারওয়ান ধ্যাত বলে পাতের প্লেট ধাক্কা দিয়ে সরিয়ে চলে গেল। নিষাদ ফোপাতে এক পাশে দাঁড়িয়ে থাকলো। বিয়ের পর প্রথম শ্বশুরবাড়ির মানুষের জন্য রাঁধলো, এতেই গন্ডগোল করে ফেলেছে। রান্নাটা ভালোভাবে আয়ত্ত করা উচিত ছিল তার। মাইমুনা বেগম নিষাদের মাথায় হাত বুলিয়ে বললেন, কেঁদো না, ও ভালো খাবার না পেলে রাগারাগি করে। খাবারের বেলায় এই দিক থেকে ওদিক হলে ছাঁচামেচি করে। তুমি কষ্ট পেও না। কালকে একটু মুরগির গোস্ত আছে আর ডিম ভেজে দিচ্ছি, ভাতের সাথে খাবে? তুমি নিয়ে যাও। নিষাদ ভয় পেয়ে বলল, আমাকে দেখে যদি মারে? মারবে কেন? নিষাদ চোখ নামিয়ে মিনমিন করে বলল, ওই যে বিরিয়ানি ভর্তা বানিয়ে তার খাওয়ায় অরুচি ধরিয়েছি সেজন্য। মাইমুনা বেগম নিষাদের থুতনি উপরে উছিয়ে বলল, বোকা মেয়ে। ওর রাগারাগি চিল্লাচিল্লি ভাঙচুর পর্যন্তই সীমাবদ্ধ। গায়ে হাত তোলার শিক্ষা আমরা দেইনি। তুমি খাবার নিয়ে যাও। নিষাদ তবু বলল, আম্মা আপনি নিয়ে যান, আমার ভয় করে। ভয়কে জয় করতে হবে। যেহেতু সংসার করতে হবে, সেহেতু এখন থেকেই ভয়টাকে বায় করে দাও। ভয় পেলে চলবে না। শাশুড়ি মায়ের সেই কথা নিষাদের কানে এখনো বাজে। তারপর থেকে ভয়কে জয় করতে কিভাবে যেন 4টি বসন্ত কাটিয়ে দিল। পড়ালেখা শেষ করলো, নাওয়া নিল। ভাবতে অবাক লাগে এই কাঠখোট্টা পুরুষের সাথে তার বিবাহিত জীবনের 4-4টি বছর শেষ।
কয়েকদিন বাদে 5 বছরে পদার্পণ করবে। অতীতের স্মৃতি মন্থন শেষে জানালা দিয়ে বাইরে আকাশ দেখে মনোনিবেশ করলো। নাওয়ান ছোট্ট গুলুমুল সইতে নিয়ে কাঁদতে কাঁদতে মায়ের কাছে এসে হাতের আঙুল দেখিয়ে বলল, ইন্দি বেটা। নিশাত ছেলের হাত মুখে ঢুকিয়ে ব্যথা কমানোর চেষ্টা করলো। খানিক পর ফোপানোর আওয়াজ পেলে নিশাত মুখ তুলে দেখে আঙুল বের করে বলল, কিভাবে ব্যথা পেয়েছো? দরজা টিপা দিচ্ছে। দরজা চিপা দেয় আবার কিভাবে? তুমি দরজার পাশে হাত কেন দিয়েছিলে? নাওয়ান কোনো জবাব না দিয়ে ফোপাতে ফোপাতে মায়ের কোলে মুখ গুজে দিল। নিশাতের আবারও অতীতের কিছু খণ্ডাংশ চোখের সামনে ভেসে উঠল। বিয়ের কিছুদিন পরেই নিশাত মারওয়ানের সাথে ঢাকার ছোট্ট একটা ফ্ল্যাটে থাকতে শুরু করে। যেহেতু মারওয়ানের কোনো ইনকাম ছিল না, সেহেতু মাহবুব আলম সমস্ত খরচা নিজ কাঁধে তুলে নেন। নিশাতকে ভর্তি করান, গ্রাম থেকে ট্রান্সফার করিয়ে ঢাকার একটা সরকারি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে ভর্তি করায় তার শ্বশুর। প্রতিদিন ক্লাস করা সম্ভব না হলেও চেষ্টা করতে উপস্থিত থাকার। তখন মারওয়ান আনানো করতো তাকে। সে যখন অনার্স তৃতীয় বর্ষে ফাইনাল এক্সাম দেয়, তখন বুঝতে পারে তার শরীরে আরেকটি প্রাণ বেড়ে উঠছে। মারানকে এই কথা জানালে অদ্ভুতভাবে লোকটা শিথিল হয়ে গিয়েছিল, কোনো প্রতিক্রিয়া জানায়নি। কথায় কথায় মেজাজ দেখাতো না, কেমন যেন নিষ্প্রাণ নির্লিপ্ত হয়ে গিয়েছিল। নিশাত ঠিক ছাওয়ার করতে পারছিল না সন্তান আশায় লোকটা খুশি নাকি বেচার। যেদিন তার লেবার পেন উঠলো, সেদিন মারওয়ান আজাদের চোখে কি যেন একটা দেখেছিল। ওই চোখে বেশিক্ষণ দেখতে পায়নি সে। রাত 1:30, তখন গভীর রাত বলতে গেলে। ব্যথায় তার শরীর অবশ্যই গিয়েছিল। চিৎকার করতে করতে গলা ব্যথা বানিয়ে ফেলেছিল সে। কাঠখোট্টা রসহীন কঠোর মারওয়ান আজাদ কী করে করবে বুঝতে পারছিল না। নিজের আরামের ঘুম বাদ দিয়ে তাকে নিয়ে হাসপাতালে ছুটেছিল। সে রাতে গাড়ি পেতে কষ্ট হয়েছিল অনেক। বাইরে ছিল ঝুম বৃষ্টি, কারণ দিনটি ছিল 10ই শ্রাবণ 1426 বঙ্গাব্দ। বৃষ্টিতে ভিজে হত রাতে কোথা থেকে গাড়ি জোগাড় করে এনেছিল নিশাত জানে না। গাড়ির মধ্যে যখন পানি ভাঙছিল নিশাতের, ছটফটে দেহটা নিজের দেহের মাঝে চেপে ধরেছিল নির্লিপ্ত সেই পুরুষ যুবক। কানের কাছে শুধু বলে চলেছিল, কিছু হয়নি, কিছু হয়নি, আল্লাহ আছেন। নিশাতে তখন হুঁশ ছিল না, কাঁদতে কাঁদতে বেহুশ প্রায় ব্যথায় কুকিয়ে উঠে মারনের বুকে কত কিল দিয়ে গিয়েছে তার ইয়াত্তা নেই। তখন তার মস্তিষ্ক কাজ করছিল না। একজন মাই বলতে পারবে লেবার পেনের ব্যথার কত কষ্টের। প্রচলিত আছে একটি শিশু জন্ম দিতে গেলে একজন মায়ের 20টি অথবা 27টি হাড় ভেঙে ফেলার মতো যন্ত্রণা অনুভূত হয়। ব্যথায় পিঠ, তলপেট, পা এবং সমস্ত শরীর অবশ্যই গিয়েছিল তার। এই অসহনীয় যন্ত্রণা দেখে মারওয়ান আজাদ তলপেটে হাত বুলিয়ে দিয়েছিল। হাসপাতালে ওটিতে ঢোকার আগ পর্যন্ত নিশাতের হাতটি ছাড়েনি মারওয়ানের। যখন ওটি রুমে ঢোকানো হচ্ছিল, সে চিৎকার করে সেই হাতটি শক্ত করে চেপে ধরে বেহুশের মতো বলেছিল, আমার সাথে থাকুন, আমার ভীষণ ভয় করছে। নার্স ডাক্তাররা হাত ছাড়ানোর জন্য জোরাজোরি শুরু করেছিল। তখন মারওয়ান তার মাথায় হাত বুলিয়ে কানে বিড়বিড় করে বলেছিল, আল্লাহ ভরসা, আল্লাহ আছেন, ভয় নেই। সেই 2 বাক্য এখনো নিশাতের কানে বাজে। বাক্য দুটিতে কি ছিল জানা নেই, তবে একেবারে শক্ত হয়ে শান্ত হয়ে গিয়েছিল সে। আলহামদুলিল্লাহ। দীর্ঘ কয়েক ঘন্টার কষ্টকে সার্থক করে চারিদিকে ফজরের আজানের সুমধুর ধ্বনির সাথে প্রতিধ্বনি হচ্ছিল একটি নবজাতকের কান্নার। নিশাতের কোল জোরে আগমন ঘটে এক পুত্র সন্তানের। নর্মাল ডেলিভারি হয়েছিল তার। জ্ঞান ফিরে শ্বশুরের কোলে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা দেখেছিল সে, যে তখন হাত পা ঝুড়ে চিৎকার করে ব্যস্ত। সে ম্লান স্মৃতি এখনো জীবিত। প্রথম বাচ্চাকে কোলে নিত না মারওয়ান আজাদ, তবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। নিশাত জানে না কেন কোলে নিত না। জন্মের 7 দিনের দিন যখন আকিকা করা হয়, তখন নাসির উদ্দিন ও মাহবুব আলম অনেক ভেবেচিন্তে মারওয়ানের সাথে মিলিয়ে বাচ্চার নাম রাখে নাওয়ান, যার আরবি অর্থ জ্ঞানী, বুদ্ধিমান। নিশাতের ভীষণ পছন্দ হয় নামটি, কিন্তু মারওয়ানের সেই নাম পছন্দ হয় না। এই নাম রাখায় ভীষণ আপত্তি উঠায় সে। তখন সবাই খেপে গেলেও সে ফাইয়াজ নাম রাখার প্রস্তাব দেয়। অনেক বাক বিতণ্ডার পর শেষে সিদ্ধান্ত নেওয়া হয় বাচ্চার নাম হবে ফাইয়াজ নাওহান। মারওয়ান এ নিয়ে আর আপত্তি উঠায় না। ইসলামী বিধান অনুযায়ী বাচ্চার নাম মণ্ডল করে 2টি খাসি জবাই করে
দিয়ে গরিব আত্মীয় ও স্বজনদের মাঝে গোশত বিলিয়ে দেওয়া হয়। নাওয়ানের বয়স যখন 1 মাস তখন মাহবুব আলম জোর করে ছেলের কোলে না থেকে উঠিয়ে দেন। মারওয়ান কোলে নিয়ে দেখে তুলোর মতো নাদুসুদু চেহারা একটা বাচ্চা তার দিকে তাকিয়ে আছে। তার কোলে দেওয়া মাত্র দন্তবিহীন কি নির্মল হাসি, যেন এতদিন বাদে বাবার কোলে উঠতে পেরে আনন্দ আর ধরে না। মারওয়ান খুব মোলায়েমভাবে তার কোলের মাংসপিণ্ডটাকে আঁকড়েই ধরে তাকিয়েছিল। বাচ্চাটাও এক দৃষ্টিতে তার জনকের দিকে তাকিয়েছিল। মাহবুব আলম কিছু বলার জন্য জোর গলে মারওয়ান কি বলবে বুঝতে না পেরে অনেকক্ষণ বাদে মুখ খুলে ভারী গলায় বলে উঠেছিল, এইটুকু আন্ডা বাপের চোখের দিকে তাকাস, চোখ নাবা। বলা শেষ করতে না করতেই মারওয়ান ভিজে একাকার। সংবাদপত্র ছাপানো হলে নিশ্চয়ই হেডলাইন থাকতো, পিতার কথা পছন্দ না হওয়ায় পুত্রের মূত্র বিসর্জন। তোমার ঘরে বাস করে কারা ও মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, একজনে ছবি আঁকে এক মনে ও মন, একজনে ছবি আঁকে এক মনে ও মন, আরেকজনে বসে বসে রং মাখে, আবার সেই ছবিখান নষ্ট করে কোনজনা কোনজনা, সেই ছবিখান নষ্ট করে কোনজনা কোনজনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। খাটে শুয়ে শুয়ে গলা ছেড়ে লালন গীতি গাইছে মারওয়ান আজাদ। নিশাত রান্নাঘর থেকে শুনতে পাচ্ছে, আহা মনে কি আনন্দ, খুবই আনন্দ। এখন যদি সে কোনো কাজের কথা বলে তখন চোখ মুখ কালো করে মরার মতো পড়ে থাকবে, এমন ভাব ধরবে কানে। শুনিনি সে পৃথিবীর নাম্বার 1 বয়রা হয়ে যায় কাজের কথা শুনলে। নিশাতের কেন যেন ওই লোকের ফুর্তি সহ্য হচ্ছে না। এসে ছেলেকে নিয়ে চিৎপটাং হয়ে গলা ছেড়ে রেডিও চালু করেছে। রেডিও বলতে আবার গলা খারাপ না, কণ্ঠ ভালোই। এই কণ্ঠে কোরআন তেলাওয়াত করলে দারুণ শোনাতো, কিন্তু তা তো করবে না যত সব খারাপ কাজ করায় ওস্তাদের পুরুষ। মাঝে মধ্যে বাতিক উঠলেই এই গানটাই প্রায় গায় সে। নিশাত রান্নাঘর থেকে রুমে এসে বলল, নাওয়ান আঙুর খাবে? বাবার বুকে শুয়ে থেকে উত্তর দিল, আঙ্গুল খাবো না। কেন? তুমি আঙুর খাও দেখে নিয়ে আসলাম, এখন খাবে না কেন? এখন খাবো না। আচ্ছা যখন মন চাইবে খেও। নিশাত চলে যেতে নিলে আবারও পিছু ফিরে মারওয়ানকে উদ্দেশ্য করে বলল, শুনুন, ঘরে চাল নেই, চাল আনতে পারবেন? আমার আজ মনে ছিল না আনার কথা। কথা শেষ করে দেখে মারওয়ানের নাক ডাকার আওয়াজ আসছে। এইমাত্র চোখ বন্ধ করে ঠ্যাং দোলাচ্ছিল, এখন কাজের কথা বলে ভং ধরেছে। নাওয়ান বাবার বুকের উপর শুয়ে হাঁ করে নাক ডাকার আওয়াজ শুনছে। নিশাত হতাশ হয়ে দাঁড়িয়ে রইল। না, এই পুরুষ কোনোদিনও ভালো হবে না। আচ্ছা এর মধ্যে কি আল্লাহ জ্ঞান মন দেয়নি? পাথর কেন এমন? কোনো অনুভূতি নেই, সংসারের প্রতি উদাসীন। হৃদয় নামক বস্তুটি কি আল্লাহ তাকে দেয়নি? দিয়েছে। এই আলস্য ভাগ্য ভণ্ড পুরুষটির একটা হৃদয় আছে, যার দরজার কোনো সময় না খুললেও ফাইয়াস নাওয়ান নামক গোল আলুর সময় ঠিকই উন্মুক্ত হয়। নাওয়ান যেদিন প্রথম বাবা ডাকলো সেই দিন কঠোর অনুভূতিহীন উদাসীন মারওয়ান আজাদ প্রথমবারের মতো কাঁদলো। চিৎকার করে কান্না নয়, সেই কান্না ছিল চোখের কোল ঘেঁষে গড়িয়ে পড়া অশ্রু বিন্দুর এক নীরব নৃত্য। নিশাত জানে না দুনিয়ার বিরাগী নিরাসক্ত পুরুষটি কিসের জন্য সেদিন চোখে দুফোঁটা জল ফেলেছিল। সে অবাক পানে শুধু চেয়ে দেখেছিল, হয়তোবা এও ঠাউর করতে পেরেছিল মারওয়ান আজাদ নামক ভবঘুরে পুরুষটির দুর্বলতা তার ওই অংশ, ওই নরম তুলতুলে মাংসল কয়াটি। কাপা গলায় নিজের বড় হাতের তালুর উপর 4 মাসের ছোট্ট মোলায়েম প্রাণপিণ্ডের হাত মেলে রেখে যখন বিড়বিড় করে বলেছিল, কি বললি আবার বল দেখি। নাওয়ান তখন অস্পষ্ট স্বরে আবার ডেকেছিল, বাবা। সেই ছিল নাওয়ানের প্রথম বুলি। এই বয়সী বাচ্চারা কথা বলতে জানে না, শুধু অস্পষ্ট শব্দ আওড়ায়। এটা বাচ্চাদের এক ধরনের খেলা। এত ছোট বাচ্চারা মূলত বাবলিং করে, এগুলোকে বলা হয়। এই আধো আধো বুলিকেই মারওয়ান বাবা ডাক ধরে নিয়েছে। অতীতের স্মৃতিচারণ থেকে বের হয়ে নিশাত ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। এ কথা মনে পড়লে নিশাতের দুঃখ প্রশমিত হয়। সামনে শায়িত
পুরুষটির প্রতি রাগ ঝরে পড়ে। মারওয়ান আজাদের সেই দুফোঁটা চোখের জল তার সংসার জীবনের নরবরে খুঁটি, নয়তো সংসার নামক খুঁটিটা বহু আগেই বোধহয় ভাঙতো। মাঝে মধ্যে খুব ইচ্ছে করে ওই রগ বাঁকা পুরুষটির কলার ঝাঁকিয়ে জিজ্ঞেস করতে, আমাকে বিয়ে করেছিলেন কেন? কিভাবে, কোন অ্যাঙ্গেলে, কত ঘন্টা ঘুমান তা দেখাতে? ইমতিয়াজ ভুইয়া মানহার ওপর চেঁচামেচি করছেন। মানহা নিঃশব্দে চোখের পানি ফেলছে। নিজের শখের ফুল গাছ ভেঙে ফেলা ইমতিয়াজ ভুইয়া খেপে গেছেন। মানহাকে মুখ নিচু করে কাঁদতে দেখে ধমকেই বললেন, এই মেয়ে, কান্না থামাও। কিছু বললেই কান্না করো শুরু। মহিলা জাতেই বেজাত। উর্মি ভুইয়া চিৎকার চেঁচামেচি শুনে নিচে এসে দেখলেন ইমতিয়াজ ভুইয়া মানহার উপর মেজাজ দেখাচ্ছেন। তাই সেখানে গিয়ে এই কথা শুনে গুরু গম্ভীর কণ্ঠে বললেন, কি হয়েছে? ইমতিয়াজ ভুইয়া স্ত্রীর কণ্ঠ শুনে চুপ করে গেলেন। তারপর চোয়াল ঝুলিয়ে বললেন, গাছ ভেঙেছে আমার, কাঁদবো আমি তা না, দুটো কথা শুনিয়েছি অমনি কেঁদে কুটে একাকার। মানহা ইমতিয়াজ ভুইয়ার কথা শুনে চিৎকার করে বলতে ইচ্ছে করলো কয়েকশো কথা শুনিয়ে বলে দুটো কথা শুনিয়েছে। তার বড্ড অভিমান হলো শাশুড়ির পাশে দাঁড়ানো ওই বুড়োটার প্রতি। তাকে খালি ধমকায়, দেখলে কিটমিট করে। মানহার প্রতি তার কিসের এত বিদ্যে এসছে? সবসময় চিরতার মতো আচরণ করে। তার শাশুড়ি আম্মু এমন চিরতার সাথে কিভাবে এত বছর সংসার করেছেন? উর্মি ভুইয়া মানহাকে ভেতরে যেতে বললেন। মানহা চোখ মুছে বাড়ির ভেতরে চলে গেল। উর্মি ভুইয়া চোখ ছোট করে স্বামীর পানে চাইলে ইমতিয়াজ ভুইয়া কাঁচামাচো করছেন। তো আপনি আবার কবে থেকে গাছের প্রতি যত্নশীল? স্ত্রীর প্রশ্নে ইমতিয়াজ ভুইয়া থতমত খেয়ে বললেন, এইভাবে বলছো কেন? সব সময় তো যত্নশীল। উর্মি ভুইয়া হাত ভাঁজ করে বললেন, তাই নাকি? কে যেন সপ্তাহে সপ্তাহে টবের গাছ ভাঙতো, বাগানের গাছ উপড়ে মাটি খাবলাতো। ইমতিয়াজ ভুইয়া গলা খাকারি দিয়ে মিনমিন করে বলল, সেটা তো ছোট থাকতে ছোটদের দ্বারা এসব ছোটখাটো ভুল হতেই পারে। হ্যাঁ, 30 বছরের দামরা ফিডার খাওয়া ছোটদের দ্বারা ভুল হতেই পারে, ওগুলো কোনো ব্যাপার না, ছোট বলে কথা। আপনার কথা অনুযায়ী মানহা তো নবজাতক শিশু, ছোটদের ভুল ধরতে নেই, আর নবজাতক শিশুর ভুল বুঝি ধরতে হয়, এগুলো তো তাদের খেলা। স্ত্রীর সূক্ষ্ম অপমানে মুখটা লটকে গেল চেয়ারম্যান ইমতিয়াজ ভুইয়ার। এভাবে কথায় মার প্যাচে ফেলবে কল্পনাও করতে পারেনি তিনি। না বুঝে কথা বলে সর্বনাশ করে ফেলেছেন। এখন কিছু বললে তার সোনার অতীত ধরে টান মারবে। না বাবা, এখান থেকে মানে মানে কেটে পড়াই উত্তম। মুখ গম্ভীর করে উল্টো পথে হাঁটা দিয়ে দিয়েছেন। এরই মধ্যে উর্মি ভুইয়া পেছন থেকে বললেন, ছোটবাবু কি গোসা করলেন? মানে মুখ কালো করে ফ্লাফিকে নিয়ে বসে আছে। ইহাপ রুমে ঢুকতে হাত ঘড়ি খুলতে খুলতে আয়নায় মানার প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল, মন খারাপ নাকি? মানা ঘাড় নাড়িয়ে না জানালো। তোয়ালে ঘাড়ে নিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলল, শোনো, আগামীকাল ডক্টরের কাছে যাব, সন্ধ্যায় রেডি হয়ে থেকো। ডাক্তারের কাছে কেন? কার অসুখ হয়েছে? ইহাপ চলন্ত পাজরা থামিয়ে বলল, তোমার প্যানিক অ্যাটাকের জন্য কাউন্সিলিং করাবো। এভাবে কতদিন? বিয়ে হয়েছে 1 মাসের মতো হয়, অথচ বউয়ের ধারে কাছেও ঘেঁষতে পারি না। এরকম আর কতদিন চলবে? তাই ঠিক করেছি তোমাকে কাউন্সিলিং করিয়ে সুস্থ করব, তারপর আমার হিসেব নিকেশ। মানা আটকে উঠলো, কাঁপতে কাঁপতে বিছানায় উল্টে পড়লো। ফ্লাফি মিউ মিউ করে ডেকে মানার শরীরে উঠছে নামছে। ইহাপ বোকার মতো চেয়ে থাকলো। তার কল্পনায় বাংলাদেশি মিডিয়া ভেসে উঠলো, যেখানে আজাইরা বট সাংবাদিকরা প্রচার করছে, স্বামী হিসেব নিকেশ চাওয়ায় স্ত্রী সেন্সলেস, স্বামীর কারণে স্ত্রী অ্যাটাক। ইহাপ মাথা নাড়িয়ে বাস্তবে এলো, ভাগ্যিস বাংলাদেশি ইউটিউবাররা কিংবা সাংবাদিকরা এখানে উপস্থিত নেই, না হলে আজকে তারা রসালো একটা শিরোনাম পেত, সাথে প্লাস পয়েন্ট হিসাবে সে জেলে বসে মশা মারত। বাংলাদেশের মানুষরা তো আবার নারী ঘটিত ব্যাপার এলে ডানে বামে তাকায় না, ডিরেক্ট অ্যাকশনে চলে যায়। পায়ের সুড়সুড়ি পেয়ে নিচে তাকিয়ে তার পা চার মিউ করছে, আওয়াজ করছে বোবা প্রাণীটা। হয়তোবা মানহার কাছে যাওয়ার জন্য তাকে বলতে এসেছে। সে হতাশ ভঙ্গিতে বিছানার দিকে এগুলো। এই নারীটির অ্যাটাক দেখতে দেখতে কোন দিন যেন সেও অ্যাটাকের শিকার হয়। প্যানিক অ্যাটাক না করে করবে হার্ট অ্যাটাক। স্কুল থেকে বাসে ফেরার পথে নিশাতের মনে হলো কেউ তার পিছু পিছু আসছে। সে ঘুরে ঘুরে পেছনে তাকালো, কাউকে দেখলো না। একজন
ভিক্ষুক থালা নিয়ে বসে রাস্তার পাশে আরেকটু দূরে ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি বানাচ্ছে, আর গলির মুখে একজন বেলুনওয়ালা দাঁড়িয়ে আছে। চায়ের দোকানে বসে কয়েকজন চা খাচ্ছে। সন্দেহভাজন কিছুই চোখে পড়লো না, হয়তোবা মনের ভুল। সে আবারও সামনে তাকে হাঁটা দিল নিজ গন্তব্যে। বাসায় ঢুকে স্বস্তি পেল, ভীষণ পিপাসা পেয়েছে। 2 গ্লাস পানি খেয়ে বিছানায় শরীর এলিয়ে দিল। বাচ্চা কাচ্চাদের পরীক্ষা আসলে অনেক চাপ পড়ে। ডিউটি করো, খাতা জমা দাও, খাতা কাটো, উফ একটা যুদ্ধ যেন। নাওহান মাকে দেখে মায়ের বুকে উঠে শুয়ে আছে। নিশাত জোরে জোরে শ্বাস নিচ্ছে, তার ফলে বুকটাও দ্রুত উঠানামা করছে। নিশাত দেখলো বুকের উপর শ্বাসের ছন্দপতনে তার ছানাটার ছোট্ট শরীরটা উঠানামা করছে। সে নাওহানকে জড়িয়ে ধরে আদর করে বলল, আমার ছানার কি হয়েছে? মারণ টয়লেট থেকে বেরোতে বেরোতে বলল। তোমার ছানার ঘুম পেয়েছে? নিশাত উঠে বসলো, বলল, সে কি ওকে ঘুম পাড়ানি কেন? মারণ গেঞ্জি খুলে শার্ট গায়ে জড়িয়ে বলল, ও তোমার সাথে খাবে দেখে বসে আছে, আজকে মুড অফ তাই বেশি খাটিনি। নিশাত চিন্তিত হয়ে ছেলের গালে কপালে হাত ছোঁয়ালো। না, জ্বর তো নেই, তাহলে তার ছানার মুড অফ কেন? সে ছেলেকে আদুরে গলায় জিজ্ঞেস করলো, ভাত খাবে না আব্বা? খাবো না। বলেই মুখ চুপসে ফেললো। নিশাত মাথায় হাত বুলিয়ে বলল, কেন, অন্য কিছু খাবেন? নাওহান ছলছল চোখে তাকিয়ে মাথা নাড়িয়ে না জানালো। নিশাত গাল টেনে দিতে ঝরঝর করে কেঁদে দিল। নিশাত ব্যস্ত হয়ে বলল, কি হলো, কাঁদছো কেন? কোথাও ব্যথা পেয়েছো নাকি? নাওহান কাঁদতে কাঁদতে মাথা নাড়লো। ছেলের কান্না ইতিমধ্যে মারওয়ান এদিকে তাকিয়েছে। নিশাত বলল, ব্যথা পাওনি, ক্ষুধা লাগেনি, তাহলে কাঁদছো কেন? বাবা মারছে। নিশাত এতই অবাক হলো যে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। সে কি ঠিক শুনেছে? মারওয়ান মেরেছে? পৃথিবী উল্টে গেলেও তো সে বিশ্বাস করবে না এটা। আবার ছেলে তো মিথ্যা বলে না। সে ঘাড় ফিরিয়ে মারওয়ানের দিকে চাইলো, যে বর্তমান চোখ বড় বড় করে এদিকে তাকিয়ে আছে। মারওয়ান জোরে বলে উঠল, নাহওয়ান তো কখনো মিথ্যে বলে না। কি দুধ খেতে গিয়ে আটার বয়ম খুলে আটা খেয়েছে, মুখে মাখিয়ে ভূত হয়েছে। মরিচের গোড়ার কোটোগুলো হাত ঢুকিয়ে খাওয়ার সময় ভাগ্যিস আমি রান্না করেছিলাম, পুরো কুরুক্ষেত্র বানিয়ে ফেলেছিল। আমি ছিলাম শুয়ে, এই পান্ডার সারা সপ্তাহ নাভিয়ে উঠে দেখি এই কাণ্ড। তেজি ধমক, সেই থেকে মুখ ফুলে রেখেছে। কত বড় শেয়ানা! মা আসার সাথে সাথে নালিশ দেওয়া শেষ। ওর বলে বাবা মারছে, তোকে না মেরে ভুল করেছে, আলু ভর্তা করা উচিত ছিল আলুর বাচ্চা। বলে ছেলের দিকে চোখ রাঙিয়ে তাকালো মারওয়ান। নিশাত ফুস করে দম ছেড়ে স্বস্তির শ্বাস ফেল। যাক, সে ভুল ছিল না। সে এটা কিভাবে ভুলে গেল? নাওহান তো বকা মারা সবকিছুকেই মায়ের বলে। ছেলেকে আদর করে বলল, হয়েছে, আর কাঁদে না। তুমি দুষ্টুমি করেছো কেন? একটু দুধ খেয়েছি, মুজা না। মারণ হাসতে হাসতে বলল, হাঁটার গুঁড়া খেয়ে বলে দুধ খেয়েছে, আবার কেউ মজা না। ঠিক হচ্ছে, ওতে শেয়ানের গলায় দৌড়ে। নাওহান বাবার দিকে তাকে মুখ ফুলিয়ে বলল, তুমি বুঝা না, না তোমাকে দিলচুম মারবে। নাসিরউদ্দিনের কথা শুনে মারওয়ান কটমট চোখে ছেলের দিকে চাইলো। নিশাত মুখ টিপে হাসছে। মারওয়ানের সহ্য হলো না, সে চিৎকার করে বলল, কি বললি ব্রিটিশের নাতি? আজকে তোর খবর আছে। ভর্তা করে পার্সেল করবো তো হিটলার নানার কাছে। নাওহান ইন্না বলে মুখ লুকিয়েছে মায়ের কোলে। নিশাত বাপ ছেলে খুনসুটি উপভোগ করছে, তার বেশ মজা লাগছে এই ছুকাছুকি। নেওয়াজ টেবিলে ভর দিয়ে বলল, এই প্রফেশনে এসে যে আর কি কি দেখা লাগবে আল্লাহ মালুম, শেষ পর্যন্ত বেলুন বেচা লাগলো। সামনে ডিপার্টমেন্টের 2 এজেন্ট বসা, তাদের মধ্যে একজন মুখ কালো করে বলল, আর আমার যে ঝালমুড়ি বেচা লাগলো। মুনতাজির স্যার অলওয়েজ বেঁচে যান, হয় ছুটিতে থাকেন নয়তো আসেন না, আর না হলে অন্য কাজে থাকেন। সব ঝড়টা আমাদের উপর দিয়ে যায়। জীবনে প্রথম একটা কেস নিয়ে এত লড়াই যাচ্ছে। অন্য এজেন্টটা মাথা নাড়িয়ে সহমত প্রকাশ করলো। জিনান আজহাম ল্যাপটপে টাইপিং করছে। তোর নীলাপ চোখে ল্যাপটপের আলো উপরে রিফ্লেক্স হচ্ছে, জলজল করছে মনি। সে ল্যাপটপে আঙুল চালাতে চালাতে বলল, ওসব দুঃখ বিলাস বাদ দিন, মিশন সলভ হওয়াটাই মুখ্য। আমিও তো ভিক্ষা করেছি, তো কি হয়েছে? ভেবে দেখলাম ভিক্ষা করেও খারাপ না। এই মিশনে হারলে রোজ ভিক্ষার থালা হাতে ছদ্মবেশে নেমে যাব। শুয়ে শুয়ে ইনকাম করার মতো শান্তি দুনিয়ার আর কোনো খানেই নেই।
প্যারাও নাই, আবার টাকাও আয় হলো। ভিক্ষার পয়সা এখনও কোটে ঝনঝন করছে। কবি বলেছেন, কোনো কাজকে ছোট করে দেখতে না। তাছাড়া বাংলাদেশের ভিক্ষুকদের ডিমান্ড হাই লেভেলের। তারা ভিক্ষার নামে স্যুট টাই সানগ্লাস পরে। এদেশে আর কিছুতেই এগোক বা না এগোক, এই সেক্টরে উন্নতি শিখরে। বলে কোট ছেড়ে পয়সার আওয়াজ শোনালো। উপস্থিত 2 এজেন্ট থতমত খেয়ে গেল। গলা খাকারি দিয়ে দিতে লাগলো। নেওয়াজ উচ্চ শব্দে হেসে উঠে জোরে জোরে বলতে লাগলো, বড়লোক দিমাগে ভিক্ষুক যারা পরিপূর্ণ সুস্থ তবুও হাত পাতে, ও ঘুষখোরদের আইকাওলা বাস দিল দ্য গ্রেটেস্ট এজেন্ট জিনাত আরহাম। চমৎকারভাবে এক ঢিলে 2 পাখি মারলেন বস। জিনান আজহাম রহস্যর ভঙ্গিতে হেসে হাত চালাচ্ছে ল্যাপটপে।